এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস, সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমি চড়েছিও, কিন্তু আমাদের এটা ছিল সবথেকে আধুনিক, প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। আর আমার দুঃখ লাগে 2018 সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো, আমি সাথে সাথে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম। হ্যাঁ, এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো, সেই মামলার রায় হলো এই 2024 সালের 5ই জুন। সরকারের পক্ষ থেকে আমরা অ্যাপিল করলাম, তো মামলাটা তো আমাদের সরকারের, আমরা সরকার উচ্চ আদালতে আমরা আপিল করেছি। এবং আপিল করার অর্থটা হলো যে আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটা যে বাতিল হলো, সেটার বিরুদ্ধে আমরা আপিল করলাম আর অ্যাপিলেট ডিভিশনে উচ্চ আদালতে। তারা সেটা হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়ে একটা সময় দিল যে এই সময়ের মধ্যে আলোচনা হবে, মানে তারা কোর্টে সকলের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। আমি ওই কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আদালত যখন নিয়েছে, আর এটা তো সরকারের করা মামলা, আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17ই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, যে স্বাধীন দেশটাকে মানুষ তো বঞ্চিত ছিল, প্রায় 29টা বছরই তো বঞ্চনার ভোগ করেছে। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কী না করেছি মানুষের জন্য। খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়ব? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি, এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যায় আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে, দফা প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে। কোটা বাতিলও করে দিয়েছিলাম। আচ্ছা, কোটা সংস্কার হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। সেটা না, ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো
আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ, আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে, এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো আর কেন করলো। আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছে এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। যে 15 বছর আগে 2008 পর্যন্ত এই দেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন, আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে কেন? আমার প্রশ্ন সেটাই। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো, কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখানে মেধাই তো হয়, প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়, ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়, আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলেই। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে, এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো, তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটা আমরা আমি নিজে, আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসালে এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার
আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এক দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপরে 6 দফা, তারপরে 8 দফা, তারপরে আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই তখন আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানির সেটা উপর থেকে যে আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করে না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিচ্ছি, দেশটাকে গড়ে তুলব, এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা, ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না, কিন্তু সাধারণ মানুষ, তাদের মান সম্মান কোথায় থাকবে?